রিয়েলমির নাম্বার সিরিজের ফোনগুলো বরাবরই একটু স্পেশাল হয়ে থাকে, কারণ রিয়েলমি তাদের নাম্বার সিরিজের ফোনে একটু এক্সট্রা অ্যাটেনশন দিয়ে থাকে। সো এই বছরের যে নাম্বার সিরিজের ফোনগুলো আসবে সেগুলো হচ্ছে 9 সিরিজ, এবং 9 সিরিজের প্রথম ফোন রিয়েলমি 9i বাংলাদেশে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, এবং গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময়ের ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই ফোনটির ভালো মন্দ সব কিছু আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে। সো লেটস গো। শুরুতেই এই ফোনটার স্পেসিফিকেশনের একটা ওভারভিউ দেখে নিই। এটির ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চির। এই ফোনটিতে অল নিউ কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এসওসি ইউজ করা হয়েছে। 464 এবং 6128 এই দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। এটার পেছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এবং সামনের সেলফি ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। এটাতে 5000 mAh ব্যাটারি আছে উইথ 33 ওয়াট ফাস্ট চার্জার, এবং এই প্রাইসে এই ফোনটিতে স্টেরিও স্পিকারও দেওয়া হয়েছে। সো প্রাইসটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। যেহেতু বলছিলাম এটা দুইটা প্রাইস রেঞ্জে পাওয়া যাবে, 464 এবং 6128। সো 464 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 17,500 টাকা, এবং 6128 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,500 টাকা। প্রাইস এবং স্পেসিফিকেশনের ওভারভিউ দেখে অনেকের কাছে মনে হতে পারে যে এই ফোনটা পারফেক্ট একটা প্যাকেজ, বাট না, একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে আমাকে খুব হতাশ করেছে এই ফোনটি, যেটা আজকের ভিডিওতে জানবো। ফোনটা ওকে লুকিং, এটার বডিটা হচ্ছে পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি, এবং ব্লু কালারের স্টেরিও প্রিজম নামের যে ডিজাইনটা আছে সেটাতে তেমন মেনশনেবল কিছুই নেই, দেখতে মোটামুটি ঠিকঠাক লাগছে। বাই দ্য ওয়ে, এই ফোনের একটা ব্ল্যাক কালার ভেরিয়েন্টও আছে। ফোনের বডিটা একটু রাউন্ডেড হওয়ায় এটাতে ভালো গ্রিপ পাওয়া যায়, হাতেও খুব কমফোর্টেবল লাগে, এবং পেছনে খুব মিনিমাম পরিমাণে স্মাজেস এবং ফিঙ্গারপ্রিন্ট লাগে। 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটি অনেক স্লিম, এবং এটার ওজনও 200 গ্রামের নিচে, 190 গ্রাম হচ্ছে এটার এক্স্যাক্ট ওয়েট, এবং এটার ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব ভালোভাবেই করা হয়েছে। ফোনটিতে ডুয়েল সিমের পাশাপাশি ডেডিকেটেড স্টোরেজ এক্সপানশন স্লট আছে আপ টু 1 টেরাবাইট, 3.5 মিলিমিটার কম্বো অডিও জ্যাক আর ইউএসবি টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে। আর এটার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল এভরি টাইম। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, এবং এই প্রাইস রেঞ্জে ইউজুয়ালি কিন্তু আমরা স্টেরিও স্পিকার দেখি না, উইচ ইজ এ গুড থিং ইন ইটসেলফ। এবং এই স্পিকারটা প্রচুর লাউড ছিল, যদিও এটার সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করা এয়ারপিস থেকে যে সাউন্ডটা বের হচ্ছিল এটা খুব একটা ক্লিয়ার ছিল না, মানে একটু মাডি সাউন্ড প্রোভাইড করছিল। বাট এই স্টেরিও স্পিকারটা মিডিয়া কনজাম্পশন এবং গেমিংয়ের বেলায় একটা ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল উইথ 90 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এটা কিন্তু শতভাগ অ্যাডাপটিভ না, মানে 30 হার্জ পর্যন্ত লোয়েস্ট নিচে নামতে পারে প্রয়োজন অনুসারে, এবং 5টা লেভেল আছে, সেই লেভেলে আপ ডাউন করতে পারে টু সেভ ব্যাটারি। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 480 নিট, যেটা শেড কিংবা ডে লাইটে ভিজিবিলিটির জন্য ওকে, কিন্তু ডিরেক্ট সানলাইটে গেলে কন্টেন্ট দেখতে একটু কষ্ট করতে হবে। ভালো ব্যাপার হচ্ছে এটার লোয়েস্ট ব্রাইটনেসটা 1 নিট পর্যন্ত যায়, সো অন্ধকারে বা রাতে যদি ফোনটা ইউজ করেন তাহলে ডিসপ্লেটা খুব একটা হার্শ লাগবে না। ডিসপ্লের বেজেলগুলো মোটামুটি ন্যারো, তবে নিচের দিকের চিনটা স্লাইটলি বড়। আপার লেফট কর্নারে যে সেলফি কাটআউটটা আছে সেটাও মাঝারি সাইজের। এটা টাচ রেসপন্স ভালো ছিল, বেশ কালারফুল এবং শার্প একটি ডিসপ্লে, সাথে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও থাকছে। ওভারঅল এই প্রাইসে ডিসপ্লেটা একটা গুড প্যাকেজ। রিয়েলমি 9i এর মাধ্যমেই ডেবিউ হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 নতুন এই অ্যাসোসিটার। এটা হচ্ছে 6 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা একটি অক্টাকোর চিপ ডুয়েল ক্লাস্টারের, যার মধ্যে প্রথম 4টা হচ্ছে 2.4 গিগাহার্টসের কর্টেক্স A73 বেসড পারফরমেন্স কোর, এবং বাকি 4টা 1.9 গিগাহার্টসের কর্টেক্স A53 বেসড এফিসিয়েন্সি কোর। আর এটাতে যে জিপিউটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে Adreno 610, যেটা কিন্তু পুরনো স্ন্যাপড্রাগন 665 এবং 662তেও ইউজ করা হয়েছিল। নাও 600 সিরিজে এর প্রিভিয়াস যে প্রসেসরটা ছিল সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678, যেটা বেশ কিছু ফোনে আমরা কিছুদিন আগেই দেখেছি। যদি আমরা স্পেসিফিকেশনটা দেখি তাহলে সিপিইউ, জিপিইউ, নেটওয়ার্ক মডেম এই সবগুলো জায়গাতেই দেখা যাবে 678 থেকে নতুন 680টা স্লাইটলি ডাউনগ্রেডেড। যদিও 680তে সিপিইউর ক্লক স্পিডটা একটু বেশি দেওয়া হয়েছে, তবে স্ন্যাপড্রাগন 680 যেহেতু 6 ন্যানোমিটার প্রসেস নটে বিল্ড করা, সো এটা খুবই পাওয়ার এফিশিয়েন্ট হবে কম্পেয়ারিং টু স্ন্যাপড্রাগন 678 যেটা 11 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা। তবে রিয়েল লাইফে বা ডে টু ডে টাস্কে পারফরমেন্সে কিন্তু খুব নোটিসেবল ড্রপ আপনারা খেয়াল করবেন না, যেটা আমিও করিনি। আমার হাতে থাকা 6GB ভেরিয়েন্টের এই ফোনটা মাল্টিটাস্কিং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। সেই সাথে আপনারা চাইলে 11GB পর্যন্ত এটার ভার্চুয়াল র্যামটা এক্সটেন্ড করে নিতে পারবেন, এটা যে UFS 2.1 টাইপের স্টোরেজ আছে, ইন্টারনাল স্টোরেজ, সেটা থেকে। তবে গেমিং পারফরমেন্সে কিন্তু আমরা নোটিসেবল ডিফারেন্স খেয়াল করব যদি আমরা স্ন্যাপড্রাগন 678 এর সাথে কম্পেয়ার করি, কারণ এটাতে মানে 680তে যেই জিপিইউটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে Adreno 610, যেটা কিন্তু বেশ পুরনো। অন দি আদার হ্যান্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 ইউজ করা হয়েছে Adreno 612, যেটা এটার চাইতে স্লাইটলি বেটার পারফর্ম করে। সো কল অফ ডিউটি মোবাইল, পাবজি এই টাইপের গেমগুলো আমি ডিফল্ট সেটিংয়ে খেলেছি, তখন তেমন কোনো সমস্যা ফেস করিনি। বাট যদি সেটিংটাকে একটু উপরের দিকে নিয়ে যায় তাহলে আমি অহরহ ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছিলাম, যদিও খুব বেশি ল্যাগ কিংবা হিকাপ আমি গেম প্লেতে খেয়াল করিনি। সেই সাথে গেম খেলার সময় ফোনটা খুব একটা গরমও হচ্ছিল না, যার ফলে বেশ লম্বা সময় স্টেবল পারফরমেন্স নিয়ে গেম খেলা যাবে।
সফটওয়্যার সাইডে এটাতে অ্যান্ড্রয়েড 11 দেওয়া হয়েছে, যার উপরে আছে Realme UI 2। যদিও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকলে কিন্তু অনেক ভালো হতো, কারণ এখনকার সব ফোনই মোটামুটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 দিয়েই আসে। তবে খুব শীঘ্রই হয়তো এটাতে আপডেট চলে আসবে, সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। পাশাপাশি Realme UI কিন্তু আগের চাইতে অনেক স্টেবল এবং ম্যাচিউর হয়েছে। শুরুতে যেরকমটা বলছিলাম যে এই ফোনটার একটা ডিপার্টমেন্ট আমাকে একটু হতাশ করেছে, আর সেই ডিপার্টমেন্টটা হচ্ছে ক্যামেরা ডিপার্টমেন্ট। এই ফোনের পেছনে দেখতে পাচ্ছেন 3টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপাচারের, অ্যান্ড দেন এটাতে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স ইউজ করা হয়েছে, আরও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা আলট্রা ওয়াইড শুটারটা মিস করছি। ছবির কোয়ালিটি এই প্রাইস রেঞ্জ বিবেচনায় অ্যাভারেজ মনে হয়েছে আমার কাছে। তার বড় রিজন হচ্ছে এর হোয়াইট ব্যালেন্স এবং কালার রিপ্রোডাকশানে ইনঅ্যাকুরেসি। প্রায় সব লাইটিং কন্ডিশনে ছবি একটু ওয়ার্ম হচ্ছিল এবং কালারে এক্সট্রা একটা মেজেন্টা টিন্ট আমি খেয়াল করছিলাম, যেটা একদমই ন্যাচারাল লাগছে না। ডিলেটেড ছবিগুলো রিজনেবলি শার্প এবং মডারেটলি ডিটেইলড, ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি ওয়াইড ছিল। পোর্ট্রেট শটগুলোতে এজ ডিরেকশন ওয়াজ অ্যাকুরেট, তবে ফেসটা একটু সফট আর স্মুথ দেখাচ্ছিল বিউটি মোড অফ থাকলেও। লো লাইটের ছবি যদিও ডিসেন্ট ছিল, কালার ইনএকুরেসিটা ইগনোর করলে নয়েজ ফ্রি ক্লিন ছবি পাওয়া যায়, স্পেশালি নাইট মোডের ছবি তুললে। ভিডিওর বেলায় এটা 1080 30 FPS লিমিটেড, 4K তো নাই, 1080-তে 60 FPS এর অপশনটাও নাই, পাশাপাশি কোনো ধরনের স্টেবিলাইজেশনও নাই। সো ভিডিও স্পেসিফিকেশান নিয়ে আমি মোটামুটি হতাশ। আর এটার ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। সেলফিগুলো একটু সফট লাগছিল, যদিও ফেস টোন খুব একটা অ্যাকুরেট ছিল না, তবে দেখতে খারাপও লাগছিল না। পোর্ট্রেট সেলফিগুলো ভালো ছিল, তবে লো লাইটে ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স অতটাও ভালো ছিল না, ডিটেল থাকছিল না এবং কালারগুলো একটু ওয়াশড আউট হয়ে যাচ্ছিল। ফ্রন্ট ক্যামেরাতেও রিয়ার ক্যামেরার মতো ভিডিওতে অনলি 1080 30 FPS এর অপশন আছে, এখানেও কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই। সো ক্যামেরা নিয়ে আলোচনা করার পরে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমি এই ডিপার্টমেন্টে কেন হতাশ। প্রথমত আরও বেটার কালার এক্সপেক্ট করেছিলাম, আলট্রা ওয়াইড শুটারটা একদম জরুরি ছিল, আর ভিডিও স্পেসিফিকেশনটা একদম 10,000 টাকার ফোনেও কিন্তু সেম টু সেম হয়। সো এইখানে আরও অনেক ইমপ্রুভমেন্টের দরকার ছিল। তবে ব্যাটারি ব্যাকআপের বেলায় এই ফোনটি কিন্তু আমাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করছে না, কারণ এটার ম্যাসিভ 5000 mAh এর সেল, পাশাপাশি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, দুইটা মিলে ইটস এ পাওয়ার হাউস। সো আপনি যদি লাইট টু মডারেট ইউজ করেন তাহলে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট একটু হেভি ইউজও যদি করেন তাহলেও 1 দিন ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। সেই সাথে এই ফোনটির বক্সে যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে, যেটা দিয়ে অ্যারাউন্ড 1 ঘন্টা 10 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, উইচ ইজ ফাস্ট। আন্ডার 20,000-এ কিন্তু আমরা খুব একটা ফাস্ট চার্জিং দেখি না। সেই কথা বিবেচনা করলে এটার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিডকে একটা থামস আপ দেওয়া যায়। এবার চলে আসি আসল কথায়, এই ফোনটি কিনবেন কি কিনবেন না। প্রথমত রিয়েলমিকে ধন্যবাদ যে তারা 2টা ভেরিয়েন্ট লঞ্চ করেছে, সো যাদের বাজেট একটু কম তারাও এই ফোনটিকে কনসিডার করতে পারবে। নাও আপনি যদি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ চান, ডিসেন্ট পারফরমেন্স, ভালো ডিসপ্লে এবং গুড লুকিং একটা ফোন খুঁজেন, তাহলে এই ফোনটি আপনার জন্য রিকমেন্ডেড থাকতে পারে। বাট আপনি যদি খুব ভালো ক্যামেরা চান, স্পেশালি ভালো ভিডিও কিংবা একটু কালার রেকর্ডেড ছবি যদি চান, তাহলে মার্কেটে এইটা চাইতে বেটার অপশন পেয়ে যাবেন। পাশাপাশি এই ফোনটার যে প্রাইস আমার কাছে মনে হয়েছে আর একটু কম করা যেত, যদি আমরা চিন্তা করি এটার প্রসেসরটা কিন্তু স্লাইটলি ডাউনগ্রেডের, পাশাপাশি আলট্রা ওয়াইড শুটারও নাই, সেই বিবেচনায় প্রাইসটা আর একটু কম হলে আরও বেশি জমতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।